হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো, তাই তো? আচ্ছা, আমায় বলো তো, আগের দিনের ক্লাসটা সবাই করেছিলে? সবাই করেছে, তাই তো? আচ্ছা, মনে আছে কি পড়িয়েছিলাম? আচ্ছা, কারো কারো মনে নেই, তাই তো? চলো তাহলে আগের দিনের পড়াটা একটু রিভিশন করে নিচ্ছি। কি পড়েছিলাম প্রথমে আমি পড়েছিলাম তাপ আর তাপমাত্রা, তাই তো? তাপ কাকে বলে, তাপমাত্রা কাকে বলে। তারপরে কি পড়েছিলাম? আমাদের এদের ক্যালোরিমিতি পড়েছিলাম, ক্যালোরিমিতির মূলনীতি। তারপরে পড়েছিলাম অবস্থার পরিবর্তন করে আমাদের কি দেখেছিলাম না, যখন আমাদের জল থেকে বরফ হচ্ছে তখন আমাদের আয়তন বেড়ে যাচ্ছে, আবার যখন বরফ থেকে জল হচ্ছে তখন তার আয়তন কমে যাচ্ছে। কিন্তু মোমের ক্ষেত্রে ঠিক উল্টোটা, তাই তো? মোম যখন গলছে সেক্ষেত্রে আমার আয়তন বেড়ে যাচ্ছে এবং কঠিন মোমের আয়তন কিন্তু কম, গলিত মোমের আয়তন বেশি। কিন্তু জলের ক্ষেত্রে এটা উল্টো। এগুলো সব আগের দিনে পড়েছিলাম। আজকে আমরা কি পড়বো বলো তো? হ্যাঁ, এই গলন এটা নিয়েই কিন্তু আগের দিনে আমরা ক্লাস শেষ করেছিলাম, তো সেইটারই আজকে আমরা নেক্সট পার্ট আমরা আজকে দেখবো, ঠিক আছে? আচ্ছা, আগের দিনে বলেছিলাম আমি গলনাঙ্ক কাকে বলে, গলন কাকে বলে মনে আছে নিশ্চয়ই? না, কোনো কঠিন পদার্থ থেকে তরল পদার্থ, এই যে রূপান্তর, এই পদ্ধতিকে আমরা বলবো গলন। আর যেই তাপমাত্রায় এই রূপান্তরটা হয়, অর্থাৎ কঠিন থেকে তরলে পরিণত হয়, তাকে আমরা বলবো গলনাঙ্ক। ক্লিয়ার? আচ্ছা, এইবারে আমি যদি তোমায় জিজ্ঞাসা করি যে এই গলনাঙ্ক একটা নির্দিষ্ট তাপমাত্রা, যেমন কি বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? এবার আমায় বলো তো, কোনো উপায়ে কোনো রকম ভাবে তোমরা কি গলনাঙ্কটাকে বাড়াতে বা কমাতে পারবে? ধরো এমন যে বরফ তো আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেডে গলছে, তাই তো? আমি যদি বলি না 0 ডিগ্রি না, তুমি ওটাকে 5 ডিগ্রি সেন্টিগ্রেডে গলাও, বা আমি ঘুরিয়ে বললাম যে তুমি ওটা 0তে না -5 ডিগ্রি সেন্টিগ্রেডে গলিয়ে দাও, কিভাবে করবে? এটাও কিন্তু করা যায়। কিভাবে? আজকে কিন্তু আমরা সেই জিনিসটাই পড়ব। চলো তাহলে দেখছি। প্রথমে রয়েছে আমাদের গলনাঙ্কের নির্ভরশীলতা, অর্থাৎ এই যে গলনাঙ্ক কোন কোন জিনিসের উপর নির্ভর করে। আমাদের জানতে হবে গলনাঙ্ক কিন্তু নির্ভর করে বায়ুমণ্ডলীয় চাপের উপর। কিভাবে? না, যে সমস্ত পদার্থের আয়তন বৃদ্ধি পায়, যেমন কি উদাহরণ কি হবে? মোম, তাই তো? এদের কি হয়? গলনের ফলে আয়তন বৃদ্ধি পায়। সেই সমস্ত পদার্থের চাপ যদি আমরা বৃদ্ধি করে দেই, তাহলে তাদের গলনাঙ্ক স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেয়ে যাবে। মানে কি? তুমি যদি বায়ুমণ্ডলের চাপকে বাড়িয়ে দাও, তাহলে একটা মোম যেই উষ্ণতায় গলতো তার থেকে বেশি উষ্ণতায় গলবে। আমরা জানি মোমের গলনাঙ্ক কত ডিগ্রি সেন্টিগ্রেড? প্রায় 57 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। তুমি যদি বায়ুমণ্ডলীয় চাপটাকে একটু বাড়িয়ে দাও, দেখবে মোম কিন্তু এই তাপমাত্রায় গলছে না, এর থেকে বেশি তাপমাত্রায় গলছে। অর্থাৎ এর গলনাঙ্ক কি হচ্ছে না, আগের তুলনায় বৃদ্ধি পেয়ে গেল, তাই তো? এইবারে যদি আমি চাপকে হ্রাস করে দেই গলনের ফলে, আচ্ছা তার আগে দেখো, এখানটায় পড়ার আগে একটু জিনিস আমি একটু বলে দিই। এইবারে তুমি কি করলে? এর উল্টো ঘটনাটা করলে। কি ঘটনা? না, তুমি চাপটা বাড়ানোর পরিবর্তে কমিয়ে দিলে। যদি তুমি চাপ কমিয়ে দাও তাহলে কি হবে? না, এর গলনাঙ্ক কমে যাবে। বোঝা গেল? তাহলে আমাদের কি দেখলাম না, গলনাঙ্কের আমাদের উষ্ণতা বাড়াতে পারছি, কমাতে পারছি। কিভাবে? না, চাপকে আমরা বাড়িয়ে কমিয়ে, তাই তো? এটা কার ক্ষেত্রে দেখলাম? যাদের গলনের ফলে আয়তন বৃদ্ধি পায়। এইবারে দেখবো যাদের গলনের ফলে আয়তন হ্রাস পায়, যেমন কি জল, তাই তো? আগের দিনে পড়েছিলাম আমরা। তো জলের ক্ষেত্রে কি হয়? যাদের আয়তন হ্রাস পায়, অর্থাৎ গলনের ফলে যাদের আয়তন হ্রাস পায়, তাদের কিন্তু যদি আমরা চাপ বাড়াই বা চাপ বৃদ্ধি করি, তাহলে তাদের গলনাঙ্ক কমে যায়। জলের ক্ষেত্রে কিন্তু উল্টোটা হয়। বোঝা গেল? তাহলে যাদের আয়তন কমে যায়, গলনের ফলে যাদের আয়তন কমে যায়, তাদের চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যাবে, এবং যাদের গলনের ফলে আয়তন বৃদ্ধি পায়, তাদের চাপ বাড়ালে গলনাঙ্ক বৃদ্ধি পাবে। মনে থাকবে? এই দেখো, আমরা জানি বেশিরভাগ পদার্থের গলনের ফলে আয়তন কি হয় না, বৃদ্ধি পায়। মোম, উদাহরণ মোম। সমস্ত পদার্থ, ম্যাক্সিমাম পদার্থের ক্ষেত্রে কিন্তু আমাদের
গলনের ফলে আয়তন বৃদ্ধি পায়, যেমন কি তামা, রূপো ইত্যাদি। আর আমাদের কার ক্ষেত্রে আমাদের গলনের ফলে আয়তন কমে যায়? বরফ, ঢালাই লোহা, এদের কিন্তু আমাদের গলনের ফলে আয়তন হ্রাস পায় বা আয়তন কমে যায়। বোঝা গেল? তাহলে এই সমস্ত পদার্থের চাপ বৃদ্ধি করলে গলনাঙ্ক কমে যায়। তাহলে যদি তোমাদের প্রশ্ন করা হয় তামা, বরফ এর মধ্যে কাদের চাপ বাড়ালে গলনাঙ্ক বৃদ্ধি পায়, কি হবে? তাহলে নিশ্চয়ই তামা হবে, তাই তো? আর বরফের কি হবে? চাপ বাড়ালে গলনাঙ্ক হ্রাস পায়। বোঝা গেল তাহলে? আচ্ছা, এইবারে আমরা পড়বো হিমমিশ্র বা ফ্রিজিং মিক্সচার। এটা কি? দেখো, কি দেখতে পাচ্ছ তোমরা? না, বরফের উপরে মাছ রয়েছে, বরফের উপরে মাছ রয়েছে। মাছকে সংরক্ষণ করে রাখার জন্য কি করা হয়? বরফের মধ্যে মাছকে নিয়ে যাওয়া হয়, তাই তো? এই জিনিসটা কেন করা হয় বলো তো? দেখো, করা হয় একটা কারণেই। এই যে হিমমিশ্র, এই যে বরফটা, এই বরফটা কিন্তু সাধারণ বরফ না, এই বরফটা সাধারণ বরফ নয়। তাহলে কি এটা? দেখো, এখানে আছে আমাদের লবণ এবং বরফের মিশ্রণ। কেন করা হচ্ছে তাহলে এই জিনিসটা? লবণটাকে আমরা কেন নিয়ে আসলাম? বুঝতে হবে জিনিসটাকে। হিমমিশ্র করার কারণ কি? না, আমাদের তাপমাত্রাকে, বরফের যে তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? আমরা যদি কোনো রকম ভাবে ওই তাপমাত্রাটাকে আরো নিচে নিয়ে যেতে পারি, তাহলে কি হবে? তাহলে কিন্তু ওটা মাছটা বেশি সুন্দরভাবে বা ভালোভাবে সংরক্ষিত হয়ে থাকবে। বোঝা গেল কি বললাম? সেই জন্য আমরা করি কি, ওই তাপমাত্রাটাকে আরো নিচে নামানোর চেষ্টা করি। এবং সেই পদ্ধতিটা বা এই যে উপায়টা আমরা করব কিভাবে? বরফের সাথে যদি আমরা লবণ অর্থাৎ নুন যদি আমরা মিশিয়ে দেই, তাহলে কিন্তু এটা সম্ভব। এবং তোমরা দেখতে পাবে, যদি আমাদের বরফের গলনাঙ্ক কত হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের বরফ গলে যায়। যদি তুমি বরফ চূর্ণ 3 আয়তন এবং খাদ্য লবণ 1 আয়তন এই অনুপাতে যদি মিশিয়ে দাও, তাহলে দেখতে পাবে তার তাপমাত্রা হয়ে গেছে -23 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি হয়ে যাচ্ছে? বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। আর বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমাদের যে কোনো জিনিস সংরক্ষিত করে রাখার জন্য খুবই উপকৃত। যেমন কি এই যে মাছ মাংস সংরক্ষণে, আইসক্রিম সংরক্ষণে, ওষুধকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে, এই সমস্ত কাজে কিন্তু আমাদের এই হিমমিশ্রটা প্রয়োজন হয়। তাহলে যদি বলা হয় হিমমিশ্র কি বলবে? দেখো, একাধিক পদার্থের নির্দিষ্ট অনুপাতের মিশ্রণ ঘটিয়ে প্রতিটি উপাদানের উষ্ণতার তুলনায় নিম্ন উষ্ণতা সৃষ্টি করা গেলে তাকে আমরা বলবো হিমমিশ্র। কি বলেছে তাহলে? তাদের যে উষ্ণতা, তার থেকে যদি আমাদের আরো কম উষ্ণতা সৃষ্টি করতে হয়, তাহলে কি করতে হবে? আমাদের একাধিক পদার্থের মিশ্রণ দরকার। বোঝা গেল? এখানে আমরা কি করি? না, হিমমিশ্রণে আমরা বরফ চূর্ণের সাথে লবণ মিশিয়ে দিই। ফলে কি হচ্ছে? বরফের তাপমাত্রা 0 ডিগ্রি থেকে কমে -23 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাচ্ছে। বোঝা গেল তাহলে হিমমিশ্র কি? এখান থেকে তোমাদের জিজ্ঞাসা করে হিমমিশ্র কি এবং এটি কি কাজে ব্যবহৃত হয়। তাহলে কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের এটা পড়তে হবে, বুঝতে হবে এবং লিখে লিখে প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, চলো। এরপরে রয়েছে আমাদের বাষ্পীভবন ও ঘনীভবন। তোমরা এটা অলরেডি ক্লাস 7-এ পড়ে এসেছো, তাই তো? আগের দিনে আমি পড়েছিলাম কি, বা আমরা পড়েছিলাম কি? গলন আর কঠিনীভবন, তাই তো? গলন আর কঠিনীভবন, এই দুটো জিনিস আমরা আগের দিনে পড়েছিলাম। গলন কি? না, কঠিন থেকে তরলে পরিণত হওয়া, একে বলছি আমরা গলন। আর এর উল্টোটাকে আমরা কি বলছিলাম? কঠিনীভবন। মানে কি? তরল থেকে কঠিনে পরিণত হওয়া, তাই তো? আজকে আমরা দেখব যে তরল থেকে যদি আমরা বাষ্পে পরিণত করি কোনো জিনিসকে, তাকে আমরা বলবো কি? বাষ্পীভবন। আর এর উল্টোটা কি হবে? বাষ্প থেকে তরল। এই বাষ্প থেকে তরল, এই যে পদ্ধতিটা, একে আমরা বলবো ঘনীভবন। অর্থাৎ যেমন দেখেছিলাম গলনের উল্টো কঠিনীভবন, ঠিক তেমনই ঘনীভবনের উল্টো বাষ্পীভবন বা বাষ্পীভবনের উল্টো ঘনীভবন। বোঝা গেল তাহলে? তাহলে 4টে জিনিস শিখলাম অবস্থার পরিবর্তন। প্রথম কি? না, কঠিন থেকে তরল, একে বলছি আমরা গলন। তারপরে কি? না, তরল থেকে কঠিন, এটাকে বলছি কঠিনীভবন। তারপরে কি শিখলাম? না, এই যে তরল থেকে বাষ্প, একে বলছি আমরা বাষ্পীভবন। এবং উল্টোটা অর্থাৎ বাষ্প থেকে আবার পুনরায় তরল, একে বলছি আমরা ঘনীভবন। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি হচ্ছে? না, ধোঁয়া উঠছে, তাই তো? ধোঁয়া উঠছে।
ধোঁয়া কোত্থেকে উড়ে? কোনো জিনিসকে উত্তপ্ত করলে। কোনো জিনিসকে উত্তপ্ত করলে মানে কি না, তরলকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলেই তরল কি হয়, বাষ্পে পরিণত হয়। বোঝা গেল? তরলকে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে বাষ্পে পরিণত হয়। তাহলে আমাকে তরল থেকে বাষ্পে পরিণত করতে গেলে কি করতে হবে? তাপ দিতে হবে। বোঝা গেল তাহলে? আর এর উল্টোটা কি হবে তাহলে? বাষ্প থেকে তরল করতে গেলে কি করতে হবে? তাপকে নিয়ে নিতে হবে। তাপকে দিচ্ছিলাম, সেই তাপটাকে যদি আমরা নিয়ে নেই তাহলে বাষ্পটা পুনরায় তরলে পরিণত হয়ে যাবে। এই যে তোমরা দেখবে কোল্ড ড্রিঙ্কস যখন তোমরা খাও, কোল্ড ড্রিঙ্কসের গায়ে কিন্তু এরকম জলের দেখবে ফোঁটা থাকে। এটা কিন্তু ঘনীভবনের ফলে হয়। কোল্ড ড্রিঙ্কস ভেতরে থাকে, বাইরে জলটা আসছে কোত্থেকে? ঘনীভবনের মাধ্যমে। বোঝা গেল তাহলে? এটা হচ্ছে ঘনীভবন। তাহলে দেখে নাও, তরল ফুটে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে আমরা কি বলবো? বাষ্পীভবন। আর এটা কত ডিগ্রি সেন্টিগ্রেডে হয়? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে বা 100 ডিগ্রি সেলসিয়াসে এই ঘটনাটা ঘটে। সেই জন্য এটাকে আমরা কি বলবো? না, স্ফুটনাঙ্ক। এই তাপমাত্রাকে আমরা কি বলবো? স্ফুটনাঙ্ক। তাহলে যদি বলি আমরা জলের স্ফুটনাঙ্ক কত, তাহলে কি বলবে? রাইট, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ জল ফুটে বাষ্পে পরিণত হয় 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। বোঝা গেল? আর ঠিক উল্টোটা, বাষ্পের তাপ ছেড়ে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলবো ঘনীভবন। বোঝা গেল তাহলে? তাহলে আমরা বাষ্পীভবন আর ঘনীভবন দুটোই ভালোভাবে পড়লাম, বুঝলাম। তাহলে কি না, স্বাভাবিক বায়ুর চাপে 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলে রূপান্তরিত হয়। ঠিক উল্টোটা যেটা বললাম, তরল বা জল 100 ডিগ্রি সেন্টিগ্রেডে তাপ গ্রহণ করে বাষ্প পরিণত হচ্ছে, আর বাষ্প ওই 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেই তাপ বর্জন করে জলে পরিণত হচ্ছে। আগেরটাকে বলবো বাষ্পীভবন, পরেরটাকে বলবো ঘনীভবন। বোঝা গেল? বেশ, চলো তাহলে নেক্সট। আচ্ছা, এইবারে তোমাদের আমি একটা ছোট্ট প্রশ্ন করব। তোমরা নিশ্চয়ই গ্রীষ্মকালে দেখেছো যে পুকুর, নদী, নালা, খাল, বিল এই সমস্তের জল কি হয়? বাষ্পে পরিণত হয় বা কমে যায়, তাই তো? এবং যদি জিজ্ঞাসা করি যে কেন কমে যায়, তোমরা কি অ্যান্সার দেবে? না, এটা হচ্ছে আমাদের বাষ্পীভবন বা বাষ্পীভূত হয়ে যায় জলটা, তাই তো? আচ্ছা, আমি তো এক্ষুনি বললাম যে জলকে বাষ্পে পরিণত হতে হলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দরকার। তাহলে এবারে বলো তো আমায়, আমাদের কি তাপমাত্রা 100 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায় যে জলটা বাষ্পে পরিণত হচ্ছে? নিশ্চয়ই হয় না। কত ডিগ্রি হয় ম্যাক্সিমাম? ম্যাক্সিমাম 40 কি 50 হয়, তার থেকে নিশ্চয়ই বেশি হয় না। তাহলে কি হচ্ছে জিনিসটা? এটাই হচ্ছে আমাদের বাষ্পায়ন এবং স্ফুটন, দুটো ঘটনা। একটা হচ্ছে বাষ্পায়ন আর একটা হচ্ছে স্ফুটন। এই যে জিনিসটা দেখতে পাচ্ছি লেখা আছে বয়েলিং, এটার মানে হচ্ছে কি? স্ফুটন। আর এই যে দেখতে পাচ্ছি ইভাপোরেশন লেখা আছে, এটার মানে কি না? বাষ্পায়ন। এইবারে দুটো জিনিসকে একটু ভালো করে বুঝতে হবে, দুটো জিনিসকে একটু ভালো করে বুঝতে হবে। স্ফুটন কখন হচ্ছে? স্ফুটন হচ্ছে ওই যে বললাম 100 ডিগ্রি সেন্টিগ্রেড পৌঁছাবে, তারপর সেটা বাষ্পে পরিণত হবে, সেইটাকে বলছি আমরা স্ফুটন। আর বাষ্পায়নটা কি? বাষ্পায়ন হচ্ছে 100 ডিগ্রিতে যাওয়ার দরকার নেই, তার আগেই তরলের উপরিতল থেকে জল তাপ পেলে বাষ্পীভূত হতে শুরু করে দেয়। তাহলে দুটো জিনিস ভুলে যাচ্ছে কেমন, তাই না? কি হচ্ছে তাহলে? দেখো, বাষ্পায়ন সব সময় হয়, বাষ্পায়ন সব সময় হয়। তাপমাত্রা 100 ডিগ্রি হলেও হবে আর না হলেও হবে। আর স্ফুটন কি হবে? স্ফুটনটা তখনই হবে যখন তার স্ফুটনাঙ্কে পৌঁছাবে, অর্থাৎ জলের তাপমাত্রা 100 ডিগ্রিতে গেলে তাহলে সে ফুটতে শুরু করবে। এইবারে কথা হচ্ছে, তাহলে যখন জল গরম করছি তার আগেও কিন্তু জল বাষ্পীভূত হয়। সেক্ষেত্রে কোথা থেকে বাষ্পীভূত হয়? জলের উপরিতল থেকে। তাহলে মনে রাখতে হবে, বাষ্পায়ন হয় জলের উপরিতল থেকে এবং হয় খুব ধীরে ধীরে, খুব আস্তে আস্তে এবং নিঃশব্দে হয়, কোনো রকম আওয়াজ হয় না। আর স্ফুটনটা কি? স্ফুটনটা হবে যে তরলের সমগ্র অংশে। বাষ্পায়ন কি হচ্ছিল? তরলের যে জল যে আছে, জলের উপরিতল থেকে আস্তে আস্তে বাষ্পে পরিণত হচ্ছিল, তাই তো? স্ফুটনে কি হবে?
তরলের সমগ্র অংশ একসাথে ফুটতে শুরু করবে এবং একসাথে সবাই বাষ্পীভূত হতে শুরু করবে। এটা হচ্ছে স্ফুটন। তার স্ফুটন কি হবে? দ্রুত হবে। বাষ্পায়ন ধীরে ধীরে, স্ফুটন হবে দ্রুত এবং কি সশব্দে, আওয়াজের সাথে হবে। ফুটলে নিশ্চয়ই আওয়াজ হয়, তাই না? আওয়াজের সাথে হবে স্ফুটন। আর বাষ্পায়ন হবে নিঃশব্দে। বোঝা গেল তাহলে? তাহলে বাষ্পায়ন কি, স্ফুটন কি, দুটো জিনিস তাহলে তোমরা বুঝতে পারলে, তাই তো? এই দেখো, কোনো তরলকে যদি আমরা উত্তপ্ত করি বা উত্তপ্ত করা হলে তার উপরিতল থেকে ধীরে ধীরে এবং নিঃশব্দে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে আমি বলবো কি? বাষ্পায়ন। বাষ্পায়ন হয় যে কোনো উষ্ণতায়, আর স্ফুটন কি? নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলের সমগ্র অংশ থেকে দ্রুত শব্দের সঙ্গে, দেখো, সমগ্র তল বা তলের সমগ্র অংশ দ্রুত শব্দের সঙ্গে তরলের বাষ্পে পরিণত হওয়া বা বাষ্পে রূপান্তরিত হওয়ার ঘটনাকে আমরা বলবো স্ফুটন। এক্ষেত্রে কি? তরলের উপরিতল থেকে, এক্ষেত্রে সমগ্র অংশ থেকে, এক্ষেত্রে ধীরে ধীরে, এক্ষেত্রে দ্রুত, এক্ষেত্রে নিঃশব্দে, এক্ষেত্রে শব্দের সঙ্গে বা সশব্দে। বোঝা গেল তাহলে? তিনটে জিনিস কিন্তু মাস্ট উল্লেখ করতে হবে যদি তোমাদের পার্থক্য পড়ে বা সংজ্ঞা পড়ে। এই তিনটে জিনিস উল্লেখ করতে হবে। তিনটের মধ্যে যদি একটা জিনিস উল্লেখ না করো তাহলে কিন্তু তোমাদের সংজ্ঞা ইনকমপ্লিট। বোঝা গেল? তাহলে এইবারে যদি তোমাকে আমি জিজ্ঞাসা করি, গ্রীষ্মকালে রাস্তার উপরে তুমি জল ফেলে দিয়েছো, কিছুক্ষণ পরে দেখলে জলটা উড়ে গেছে, অর্থাৎ বাষ্পীভূত হয়ে গেছে। আমায় বলো তো তাহলে এটা স্ফুটন নাকি বাষ্পায়ন? নিশ্চয়ই বুঝতে পারছো। আবার তুমি চা করছো, চাটা ফুটছে, এটা স্ফুটন না বাষ্পায়ন? নিশ্চয়ই বুঝতে পারছো তাহলে। তাহলে প্রথমটা হচ্ছে বাষ্পায়ন, অর্থাৎ রাস্তায় জল ফেললে যেটা উবে যাচ্ছে বা উড়ে যাচ্ছে ওটা হচ্ছে বাষ্পায়ন, আর চা যে ফুটছে এটা হচ্ছে স্ফুটন। ক্লিয়ার তাহলে? বাষ্পায়ন, স্ফুটন, আর নিশ্চয়ই কনফিউশন নেই, তাই তো? বেশ, চলো আরেকটা মনে রাখতে হবে, বাষ্পায়ন হয় যে কোনো উষ্ণতায়, যেটা বললাম, যে কোনো উষ্ণতায় বাষ্পায়ন হয়। তরলের উপরিতল থেকে ধীরে ধীরে নিঃশব্দে তরল বাষ্পে পরিণত হয়। কিন্তু স্ফুটন হবে কত ডিগ্রি সেন্টিগ্রেডে? স্ফুটনাঙ্কে, একটা নির্দিষ্ট তাপমাত্রা যেটাকে আমরা বলি স্ফুটনাঙ্ক। ওই স্ফুটনাঙ্কে গিয়েই আমাদের স্ফুটনটা শুরু হবে। ওই জন্য আমাদের জল ফুটতে শুরু করে কত ডিগ্রি সেন্টিগ্রেড? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই জন্য আমাদের জলের স্ফুটনাঙ্ক কত বলি আমরা? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা গেল? এই দেখো, প্রমাণ চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরল পদার্থের স্ফুটন শুরু হয় এবং সমগ্র তরল বাষ্পে রূপান্তরিত না হওয়া পর্যন্ত উষ্ণতা স্থির থাকে, তাকে আমরা বলবো কি? স্ফুটনাঙ্ক। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, যখন অবস্থার পরিবর্তন হবে তখন কোনো রকম তাপমাত্রার পরিবর্তন হবে না, যতক্ষণ পর্যন্ত না পুরো পদার্থটা তার অবস্থার পরিবর্তন করতে পারছে। বোঝা গেল? ওই যে লেখা আছে উষ্ণতা স্থির থাকে, যতক্ষণ পর্যন্ত না পুরো তরলটা বাষ্পে পরিণত হয় ততক্ষণ পর্যন্ত তার উষ্ণতা বাড়বে না। একই রকম ভাবে গলনের সময় যখন বরফ গলছে, যতক্ষণ পর্যন্ত না পুরো বরফটা গলছে, গলে জলে পরিণত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ওই বরফের কোনো রকম তাপমাত্রা বাড়বে না, বা ওই জলের কোনো রকম তাপমাত্রা বাড়বে না। 0 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, ওখানেই থাকবে যতক্ষণ পর্যন্ত না পুরো বরফটা গলে জলে পরিণত হচ্ছে। বোঝা গেল নিশ্চয়ই? চলো, এরপরে রয়েছে বাষ্পায়নের নির্ভরশীলতা। আমরা একটু আগে দেখলাম গলনাঙ্কের নির্ভরশীলতা, অর্থাৎ কি কি উপায়ে আমরা গলনাঙ্ককে বাড়াতে পারি বা কমাতে পারি। এখন দেখবো এই যে বাষ্পায়ন হচ্ছে, এই বাষ্পায়নটা আমাদের কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে, কি করলে বাষ্পায়নটা বাড়তে পারে, কি করলে বাষ্পায়নটা কমতে পারে। এখন এই জিনিসটা একটু আমরা দেখব। প্রথমে রয়েছে কি না, তরলের প্রকৃতি। অর্থাৎ এমনটা নয় যে তুমি জল নিয়েছো এবং দুধ নিয়েছো, জল যেইভাবে যেই হারে বাষ্পীভূত হচ্ছে দুধ যে সেই হারেই বাষ্পীভূত হবে তার কোনো মানে নেই। তরলের প্রকৃতির উপর নির্ভর করছে সে কোনটা আগে বা কোনটা বেশি পরিমাণ বাষ্পীভূত হবে। বোঝা গেল তাহলে? তরলের প্রকৃতির উপর নির্ভর করছে। তরলের উপরিতলের ক্ষেত্রফল, যেহেতু আমি কি বললাম, বাষ্পায়ন হয় তরলের উপরিতল থেকে, যেহেতু তরলের উপরিতল থেকে হয় তাহলে মনে রাখতে হবে তরলের উপরিতল যার বেশি হবে, যার তরলের উপরিতলটা বেশি হবে তার কিন্তু বাষ্পায়ন বেশি হারে হবে, আর যার ক্ষেত্রফল কম উপরিতলের তার বাষ্পায়ন কম হবে। কারণ কি না,
তরলের উপরিতল থেকেই হয়। যার বেশি উপরিতল তার বেশি বাষ্পীভূত হবে, যার কম উপরিতল তাহলে তার কম বাষ্পীভূত হবে। বোঝা গেল নিশ্চয়ই। বায়ুর শুষ্কতা, বায়ু শুষ্ক হলে কি হবে? বায়ু শুষ্ক হলে বেশি বাষ্পীভূত হবে, কম হলে কম বাষ্পীভূত হবে। এরপর রয়েছে বায়ু চলাচল, বায়ুমণ্ডলের চাপ, তরলের উষ্ণতা, এগুলো কিন্তু আমাদের বিভিন্ন রকমভাবে এফেক্ট করে। যে তরলের চাপ বাড়লে বেড়ে যায় বা কমে যায়, হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো সব। ঠিক আছে, এই ছিল আমাদের বাষ্পায়নের নির্ভরশীলতা। এরপরে দেখব স্ফুটনাঙ্কের নির্ভরশীলতা। কার কার উপর নির্ভর করছে? তরলের প্রকৃতি। একই রকম, তুমি জল ফোটাচ্ছ, দুধ ফোটাচ্ছ, নিশ্চয়ই দুজনে আলাদা আলাদা তাপমাত্রায় ফুটবে, কারণ কি দুটো আলাদা তরল। অতএব তরলের প্রকৃতি কি, কি তরল, কোন তরল, তার উপর নির্ভর করছে সে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফুটবে। বোঝা গেল তাহলে তরলের প্রকৃতি। এরপরে হচ্ছে অপদ্রব্যের উপস্থিতি। যদি কোনো অপদ্রব্য, অন্য কিছু মিশে থাকে, জলের মধ্যে আমি অন্য কিছু মিশিয়ে দিয়েছি, সেক্ষেত্রে তার স্ফুটনাঙ্ক পরিবর্তনশীল হবে বা পরিবর্তিত হয়ে যাবে। বোঝা গেল। এরপরে রয়েছে তরলের উপরিতলে প্রযুক্ত চাপ। তরলের চাপ যদি বেড়ে যায় তাহলে কিন্তু স্ফুটনাঙ্ক বেড়ে যায়। তরলের যদি চাপ বেড়ে যায় তাহলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এই যে তরলের চাপ, এই নীতিকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের প্রেসার কুকার তৈরি হয়েছে। এক্ষুনি দেখবো আমরা প্রেসার কুকার সম্পর্কে পড়বো। প্রেসার কুকার তৈরি হয়েছে কিন্তু তরলের এই চাপ, এই চাপকে কাজে লাগিয়ে স্ফুটনাঙ্ককে বাড়িয়ে। বোঝা গেল তাহলে? চলো, এরপর রয়েছে এই যে প্রেসার কুকারের কার্যনীতি। কি হচ্ছে প্রেসার কুকারে? দেখো, প্রেসার কুকারে করা হয় কি, নিশ্চয়ই তোমরা দেখেছো প্রেসার কুকার, সবাই বাড়িতে সবাই আছে, কম বেশি সবাই দেখেছো, তাই তো? এখানে কি করা হয়, এখানে এই যে প্রেসার কুকারে মনে রাখতে হবে সবসময় কিন্তু এখানে জল নেওয়া হয়। তুমি যাই করো না কেন জল মাস্ট লাগবে, কারণ তরল এখানে লাগবেই লাগবে। যে কোনো তরল পদার্থ, তরল ছাড়া প্রেসার কুকার কোনো রকম ভাবে কাজ করতে পারবে না। কেন? বোঝো জিনিসটা। প্রেসার কুকারে তরল আছে, তার মধ্যে তুমি সবজি দিয়েছো সেদ্ধ করার জন্য, ঠিক আছে? কেন দেওয়া হয়? ভালো সেদ্ধ হওয়ার জন্য, তাই তো? তাড়াতাড়ি ভালো সেদ্ধ হওয়ার জন্য আমরা প্রেসার কুকার ব্যবহার করে থাকি। ভিতরে কি হচ্ছে সেই গল্পটা বোঝো এবারে। কি হচ্ছে তাহলে? তরলটা আছে, প্রেসার কুকারের ঢাকনা কি করা থাকে? চাপা দেওয়া থাকে, তাই তো? চাপা দেওয়া থাকলো, চাপা দেওয়া যদি থাকে তাহলে কি হবে? ওই যে বাষ্পটা, জল যে ফুটছে, যখন তাপ দিচ্ছে, আমি এই যে আগুন আছে এখানে, এখানে যে আগুন আছে, ওই যে তাপ দিচ্ছে মানে জলটা ফুটছে, ওই যে ফোটার ফলে যে প্রেসারটা তৈরি হচ্ছে, বাষ্প যে তৈরি হচ্ছে, বাষ্পটা যদি বেরোতে না পারে তাহলে কি হবে? ভেতরে প্রেসার বাড়বে, আর প্রেসার যদি বেড়ে যায় তাহলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। তাহলে কি বললাম? প্রেসার বাড়লে, আচ্ছা প্রেসারের বাংলা কি? চাপ। প্রেসার বাড়লে কি বাড়বে? স্ফুটনাঙ্ক বেড়ে যাবে। আচ্ছা স্ফুটনাঙ্ক তো বেড়ে গেল, লাভটা কি হলো তাহলে আমাদের? হ্যাঁ, লাভ হলো। কি লাভ? ধরো জল ফুটে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তাহলে জলটা ফুটবে এখন কত হয়? 120 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। যদি আমাদের প্রেসারটা, চাপ যদি 2 atm হয়ে যায়, প্রেসার কুকারের ভেতরে যদি চাপ 2 atm হয়ে যায়, তাহলে আমাদের স্ফুটনাঙ্ক, জলের স্ফুটনাঙ্ক বেড়ে হয়ে যায় 120 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি হচ্ছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেড যখন হচ্ছে তখন কিন্তু জলটা ফুটছে না, তখন জলটা ফুটছে না। ফুটবে কখন? 120 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে। তার মানে কি? নিশ্চয়ই বেশি তাপ লাগবে। একটা জিনিসকে 100 ডিগ্রি উষ্ণতায় ফোটাতে আর 120 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফোটাতে নিশ্চয়ই কম বেশি তাপ লাগবে, এবং বুঝতেই পাচ্ছি 120 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ফোটাতে গেলে সেখানে আমার বেশি তাপ লাগবে, তাই তো? এইবারে যখন তোমার বেশি তাপ লাগছে তাহলে কি হবে? সেই তাপটা কারা পাচ্ছে? জলের সাথে সাথে কিন্তু ভেতরে যেটা আছে, অর্থাৎ সবজি বা যেই জিনিসই আমরা দেই প্রেসার কুকারে, সেইটা কিন্তু ওই তাপটা সেও পাচ্ছে, জলও পাচ্ছে, সাথে সাথে সেও পাচ্ছে। ফলে কি হচ্ছে? সে আরো ভালোভাবে সেদ্ধ হবে। বেশি তাপ পাচ্ছে, ফলে সে আরো ভালোভাবে সেদ্ধ হবে। আর যেহেতু আমি প্রেসারটাকে আমি আটকে রেখেছিলাম, ফলে ওই যে তাপমাত্রাকে অ্যাচিভ করতে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাচিভ করতে খুব তাড়াতাড়ি অ্যাচিভ করে যায়। ফলে কি হয়? তাড়াতাড়ি হয় এবং ভালোভাবে সেদ্ধ হয়। বুঝতে পারলাম? দেখো, যেটা বললাম এটা কিন্তু এখানে খুব সুন্দর করে লেখা আছে। কি লেখা আছে? চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে। এই ধর্মকে কাজে লাগিয়ে প্রেসার কুকার বানানো হয়। তাহলে যদি বলা হয় প্রেসার কুকারের কার্যনীতি যদি 1 নাম্বারের দেয়, তাহলে কি লিখবে? চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে। এটা হচ্ছে ধর্ম বা নীতি। বোঝা গেল? চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়বে।
এরপরে কি আছে না, প্রেসার কুকারে জল সহ, এই যে বললাম একটা তরল দরকার, জল সহ খাদ্যবস্তু ঢাকনা দিয়ে বায়ু নিরুদ্ধ করে তাপ দেওয়া হয়। এর ফলে কি হয়, এর ফলে উৎপন্ন জলীয় বাষ্প প্রেসার কুকারের মধ্যে জমতে থাকে এবং চাপ বৃদ্ধি করে। যেহেতু বায়ু নিরুদ্ধ, সেজন্য চাপটা বেরোতে পারছে না, তাহলে কি হচ্ছে, চাপ বৃদ্ধি করতে আছে। পিন ভালভটি এমনভাবে তৈরি করা হয় যাতে ভেতরের বাষ্প 2 ATM বায়ুমণ্ডলীয়, আচ্ছা 2 বায়ুমণ্ডলীয় চাপ, এটার মানে কিন্তু 2 ATM চাপ। বায়ুমণ্ডলীয় চাপের ইংরেজি হচ্ছে অ্যাটমসফিয়ারিক প্রেসার, যাকে সংক্ষেপে বলা হয় ATM। বোঝা গেল? তাহলে তাহলে বায়ুমণ্ডলীয় চাপের ইংলিশ কি, অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে যদি আমাদের চাপটা 2 অ্যাটমসফিয়ারিক প্রেসার হয়ে যায়, তাহলে জলের স্ফুটনাঙ্ক হয়ে যায় 120 ডিগ্রি সেন্টিগ্রেড। তার ফলে কি হয়, খাদ্যবস্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং খুব ভালোভাবে সেদ্ধ হয়। নিশ্চয়ই বুঝতে পারলে তাহলে, তাই তো? তাহলে যাচ্ছি নেক্সট পার্টে। কি আছে এরপরে? এরপরে আছে ঊর্ধ্বপাতন এবং অবক্ষেপণ, সাবলিমেশন এবং ডিপোজিশন। কি এই সাবলিমেশন আর ডিপোজিশন? দেখো, অলরেডি তোমায় আমি বলেছি কঠিন থেকে তরল, লিখছি আমি, দেখো এখানে কঠিন থেকে তরল, আবার তরল থেকে কঠিন। এরপরে দেখেছিলাম কি, তরল থেকে গ্যাস মানে বাষ্পীভবন, আবার গ্যাস থেকে তরল মানে ঘনীভবন। এরপরে দেখব কঠিন থেকে গ্যাস, এবং এর উল্টোটা গ্যাস থেকে কঠিন। তাহলে যদি আমরা কঠিনকে তাপ দিই, আমরা জানি কঠিনকে তাপ দিলে সচরাচর তরল হয়, তাই তো? কিন্তু কিছু কিছু পদার্থ আছে যারা কঠিন থেকে ডাইরেক্ট তরল না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়, যেমন কর্পূর, নিশাদল। এইগুলো হচ্ছে যে এমন কিছু পদার্থ যাদের তরল বলে অবস্থাটাই নেই, এরা কঠিন থেকে ডাইরেক্ট বাষ্পে পরিণত হয়। এই পদ্ধতিকে আমরা বলবো ঊর্ধ্বপাতন। এই যে দেখো এখানে, এটাকে বলা হয় নিশাদল, ঠিক আছে? আমি একে তাপ দিচ্ছি, এ কিন্তু ডাইরেক্ট বাষ্প হয়ে যাচ্ছে। দেখো এই যে নীল কালারে দেখতে পাচ্ছি একটা বাষ্পের মতো উপর দিকে যাচ্ছে, উড়ে যাচ্ছে, এটা হচ্ছে কি, বাষ্প। কঠিন থেকে বাষ্পে পরিণত হচ্ছে। আবার একই রকম ভাবে যদি আমরা কর্পূর বাষ্পকে যদি আমরা শীতল করি, এর ভেতরে কর্পূর বাষ্প আছে, কর্পূর বাষ্পকে যদি আমরা শীতল করি, তাহলে এখানে আমাদের কঠিন কর্পূর জমা হয় নিচে। এখানে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, এটা কিন্তু কর্পূর জমা হয় এখানে। তাহলে কি হলো, কঠিনকে তাপ দিলাম, গ্যাসে পরিণত হলো বা বাষ্পে পরিণত হলো, এবং ওই গ্যাসকে যদি আমি আবার তাপ যদি ওখান থেকে বর্জন করে নিই, তাপ যদি নিয়ে নিই, তাহলে সে পুনরায় কঠিনে পরিণত হচ্ছে। কঠিন থেকে গ্যাসে পরিণত হওয়ার ঘটনাকে বলবো ঊর্ধ্বপাতন, আর এর উল্টোটাকে অর্থাৎ গ্যাসীয় থেকে কঠিন, এই পদ্ধতিকে আমরা বলবো কি, অবক্ষেপণ বা ডিপোজিশন। বোঝা গেল? এই দেখো, কোনো কোনো কঠিন পদার্থ তাপ প্রয়োগের ফলে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয়ে যায়, এই ঘটনাকে আমরা বলবো ঊর্ধ্বপাতন। যেমন কি কর্পূর, নিশাদল, ন্যাপথলিন, আয়োডিন, এরা কি করে, কঠিন থেকে সরাসরি বাষ্পে পরিণত হয়। আবার ওই সমস্ত পদার্থরাই কি করে না, তাপ বর্জন করে, অর্থাৎ যখন ওরা বাষ্প হয়ে গেল, এরপর যদি ওরা তাপ বর্জন করে, একই রকম ভাবে ওরা তরলে না পরিণত হয়ে ডাইরেক্ট কঠিনে পরিণত হবে। বোঝা গেল? এই যে তাপ বর্জন করে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে আমরা বলবো কি, অবক্ষেপণ। বুঝতে পেরেছো নিশ্চয়ই? উদাহরণ কি, ওই কর্পূর, নিশাদল, দুই ক্ষেত্রে মনে রাখবে, কর্পূর, নিশাদল হচ্ছে এদের তরল অবস্থান নেই, কঠিন আর গ্যাসীয়। বোঝা গেল তাহলে নিশ্চয়ই? চল, এরপরে আমরা কি দেখবো? দেখো, দেখতে পাচ্ছি আমরা মেঘ দেখতে পাচ্ছি, সাথে দেখতে পাচ্ছি সূর্য ডুবছে, এরকম একটা অবস্থা, আর আছে এখানে জল, একটা জলাশয়, সমুদ্র হোক বা নদী, কিছু একটা জলাশয় আছে। এখানে আমার উদ্দেশ্য কিন্তু এই সমস্তগুলোকে দেখানো নয়, আমার উদ্দেশ্য হচ্ছে এই মেঘটাকে নিয়ে। আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি এই মেঘটা সৃষ্টি হয় কিভাবে, কি বলবে? না, মেঘ তো উড়ে উড়ে বেড়ায়, এ আবার কিভাবে সৃষ্টি হচ্ছে, কি করে বলবো? এরও কিন্তু পেছনে সায়েন্স আছে। কি সায়েন্স? ভালো করে বোঝো তাহলে। কি হয়, দুপুরে কি হয়, জলাশয় আছে, জলাশয় থেকে কি হয়, সূর্যের তাপে জলটা বাষ্পীভূত হয়ে যায়,
তাই তো? বাষ্পীভূত হয়ে কোথায় চলে যায়? বায়ুমণ্ডলে মেশে। বায়ুমণ্ডলে যে সমস্ত পদার্থ আছে তাদের সাথে মিশে যায়। এবারে এই যে বায়ুটা হলো, অর্থাৎ বাষ্পীভূত হওয়ার পর যে বায়ুটা মিশলো, এইখানে কি হয়? এই যে বায়ুটা, এর একটা গুণ আছে। কি গুণ? এই বায়ুটা হয় আর্দ্র এবং উষ্ণ। উষ্ণ কেন? জল থেকে যেহেতু আসছে, সূর্যের তাপ গ্রহণ করে, তাহলে নিশ্চয়ই উষ্ণ হবে। এবং আর্দ্র কেন? যেহেতু জল থেকে আসছে, সেজন্য আর্দ্র। তাহলে কি হচ্ছে? আর্দ্র এবং উষ্ণ বায়ু। আর্দ্র এবং উষ্ণ বায়ু হওয়ার জন্য সে উপরের দিকে উঠে গেল। এইবারে নিচে আছে কি আমাদের? শীতল বায়ু এবং শুষ্ক বায়ু, ওরা নিচে আছে। এইবারে যেই বায়ুটা উপরের দিকে উঠে গেল, উপরে কি হয়? চাপ কম হয়। যখনই চাপ কম হয়, ভেবে দেখো তো, তোমাকে যদি বেশি চাপ দিয়ে রাখছে, তাহলে কি হবে? তোমার আয়তনটা কমে যাবে। চাপ বেশি মানে কি? আয়তন কমে যাবে। চাপ যদি মুক্ত হয়ে যায়, তাহলে কি হবে? আয়তন বেড়ে যাবে। এবার আয়তন বেড়ে গেলে কি হবে? উষ্ণতা কমে যাবে, তাপমাত্রা কমে যাবে। দেখো, একটার সঙ্গে একটা কিন্তু লিঙ্ক আছে। উপরে গেল, চাপ কমে গেল, যা চাপ কমে গেল আয়তন বেড়ে গেল, আয়তন যা বেড়ে গেল তাপমাত্রা কমে গেল। এবার তাপমাত্রা যদি কমে যায়, তাহলে কি হবে? ও কি হয়েছিল? বাষ্প হয়েছিল। জল থেকে বাষ্প হয়েছিল যখন ওঠার সময়। এবারে বাষ্পের যদি তাপমাত্রা কমে যায়, তাহলে কি হবে? সে পুনরায় জলে পরিণত হবে। বোঝা গেল? তাহলে কি হচ্ছে? উপরে চলে গেল, চাপ কমে গেল, আয়তন বেড়ে গেল, তাপমাত্রা কমে গেল, হয়ে গেল জল। জলীয় বাষ্প থেকে জলকণা হয়ে গেল। এবার ওই জলকণা আমাদের যে পরিবেশের বিভিন্ন ধুলো টুলো আছে, এই সমস্ত সঙ্গে মিশে গিয়ে যাচ্ছে, মেঘ আকারে চারিদিকে ভেসে বেড়াচ্ছে। এইভাবে সৃষ্টি হয় মেঘ। বুঝতে পারলাম? দেখো, ভালো করে পড়লে জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। কি না, জলাশয় থেকে সূর্যের তাপে কি হচ্ছে? জল বাষ্পীভূত হয়ে যাচ্ছে। যা বাষ্পীভূত হচ্ছে, কি হচ্ছে না, ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুতে সে মিশে গেল। এরপরে কি হচ্ছে না, এই উষ্ণ ও আর্দ্র বায়ু। কেন বললাম উষ্ণ আর্দ্র? কারণ যেহেতু জল থেকে আসছে, নিশ্চয়ই জলীয় বাষ্প থাকবে তার মধ্যে, সেজন্য আর্দ্র হবে। আর যেহেতু জল থেকে আসছে, কিসের জন্য আসছে? তাপ প্রয়োগের ফলে আসছে। তাপ প্রয়োগ করছে, সেই জন্য আসছে, ফলে কি হবে? উষ্ণ হবে। তাহলে এই উষ্ণ ও আর্দ্র বায়ু কি করছে? হালকা হয়ে উপরের দিকে উঠে যায়, যে ক্রমশ উপরের দিকে উঠতে থাকে। এইবারে আবার উপরে কি হয়? বায়ুর চাপ কম হয়। বায়ুর চাপ কম হওয়ার ফলে কি হয়? প্রসারিত হয়ে ঠান্ডা হয়। এই যে বললাম, আয়তনে বাড়বে মানে কি? প্রসারিত হচ্ছে। আর প্রসারণ হলে কি হবে? ঠান্ডা হবে। তাহলে কি? আয়তনে বেড়ে গেল এবং ঠান্ডা হলো। এবং ওই তাপমাত্রা, দেখো, ঠান্ডা হলেই যে সে জল হয়ে যাবে এমন ব্যাপারটা নয়। ঠান্ডা হতে হতে একটা তাপমাত্রার নিচে আসলে সে কি করবে? জল হয়ে যাবে। ওই যে তাপমাত্রাটাকে আমরা বলবো শিশিরাঙ্ক। এটা কিন্তু তোমরা ক্লাস 7-এ অলরেডি পড়ে এসেছো। তাপমাত্রা কমতে কমতে যদি শিশিরাঙ্কের নিচে নেমে যায়, তাহলে কিন্তু ওই যে জলীয় বাষ্পটা সে সম্পৃক্ত হয়ে যাবে। অর্থাৎ সে জলীয় বাষ্প না থেকে সে জলকণা হয়ে ধূলিকণার সঙ্গে মিশে আমাদের বায়ুতে ভেসে বেড়াবে। বুঝতে পারলাম জিনিসটা? নিশ্চয়ই বুঝতে পেরেছো। পরপর স্টেপগুলো মনে রাখবে। উষ্ণ হবে, আর কি? আর্দ্র হবে। হালকা হবে, উপরে উঠবে। চাপ কমবে, আয়তন বাড়বে। টেম্পারেচার কমবে, শিশিরাঙ্কের নিচে নামবে। জলবিন্দু হবে, ধূলিকণার সাথে মিশবে, হয়ে যাবে মেঘ। ক্লিয়ার? পরপর স্টেপ অনুযায়ী মনে রাখবে। আচ্ছা, এইবারে তো গেল মেঘ। এইবারে আছে আমাদের কি? এটা কি? এইটা হচ্ছে শিশির। কি দেখতে পাচ্ছি আমরা? ঘাসের ডোগায় শিশির পড়ে আছে। কখন দেখতে পাই? শীতকালে দেখতে পাই, তাই তো? তো এটা কি হয় না, আমরা দেখতে পাই সকালে শিশির পড়তে দেখি। এই শিশিরটা সৃষ্টি হয় কিভাবে? তাহলে কি বলবে? দেখো, ছোট্ট একটা জিনিস যেটা মনে রাখলেই কিন্তু আগেরটা আর এইটা সবই একসাথে তুমি মনের মধ্যে গেঁথে রাখতে পারবে। কি না, তাপমাত্রা যদি কমে শিশিরাঙ্কের নিচে নেমে যায়, জলীয় বাষ্প থাকতে পারবে না, সে সম্পৃক্ত হয়ে যাবে এবং সম্পৃক্ত হয়ে কি করবে? জলকণায় পরিণত হবে। ব্যাস, এইটুকু ছোট্ট কথা মনে রাখলেই, বুঝে মনে রাখতে হবে, তাহলে কিন্তু পুরো জিনিসটা ক্লিয়ার। কিচ্ছু নেই জিনিসটার মধ্যে। শোনো ভালো করে। কি হয়? রাত্রেবেলা কি হয়? সূর্য থাকে না, ফলে কি হয়? ভূপৃষ্ঠ ঠান্ডা হতে শুরু করে। এইবারে এই যে ভূপৃষ্ঠে যে আগে যে দিনের বেলায় যে সূর্য এসে পড়ছিল, ভূপৃষ্ঠ গরম ছিল। এবার যত রাত হবে কি হবে? আস্তে আস্তে তাপটা বিকিরণ করবে।
অর্থাৎ তাপ কমতে থাকবে। এইবারে তাপটা কমতে কমতে ভূপৃষ্ঠ সংলগ্ন জায়গায় যদি তাপটা আমাদের কমে যায় তাহলে কি হবে? তাপ কমলে আমি কি বলছি, তাপটা যদি কমতে কমতে শিশিরাঙ্কের নিচে নেমে যায় তাহলে ওই যে এলাকায় জলীয় বাষ্প ছিল আগে, জলীয় বাষ্প তো বায়ুর মধ্যে সবসময়ই আছে, এবারে ওই যে জলীয় বাষ্প আগে থেকে ছিল ওই জলীয় বাষ্পের তাপমাত্রা যদি শিশিরাঙ্কের নিচে নেমে যায়, তাপটা কমতে কমতে তাপমাত্রা কমতে কমতে যদি তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নেমে যায় তাহলে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প কি করবে? বললাম যে এটা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে ওরা জলকণায় পরিণত হয়ে যাবে, আর যা জলকণায় পরিণত হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওরা কি করবে, যেহেতু নিচে এখানে কি ধূলিকণা সেইভাবে উঠছে রাত্রেবেলায়, যেহেতু ধূলিকণা ওঠার সেরকম স্কোপ নেই, তাহলে কি করছে আস্তে আস্তে ফোটা ফোটা আকারে আমাদের গাছের ডোগায় ঘাসের ডোগায় এভাবে পড়ছে। এটাকে আমরা বলি শিশির। বুঝতে পারলে? নিশ্চয়ই বুঝতে পেরেছ। আচ্ছা দেখো, রাত্রিতে তাপ বিকিরণের ফলে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর শীতল হয়। আর আমরা কি বললাম না, বায়ুস্তরের উষ্ণতা যদি শিশিরাঙ্কের থেকে, আচ্ছা এটা শিশিরাঙ্কে পৌঁছালে বা তোমরা বলতে পারো শিশিরাঙ্কের নিচে পৌঁছালে, শিশিরাঙ্কে পৌঁছালে কি হবে, ওখান থেকে আস্তে আস্তে শুরু হবে এবং তার থেকে নিচে শুরু হয়ে গেলে তারা কি হবে না আস্তে আস্তে জলকণা পড়তে থাকবে। ঠিক আছে, অতএব শিশিরাঙ্কে পৌঁছালে বা শিশিরাঙ্কের নিচে পৌঁছালে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা বায়ু সম্পৃক্ত হয়। তাহলে কি করছে, জলীয় বাষ্প ছিল তারা বায়ুতে, তারা বলছে না এবার তাপমাত্রা কমে যাচ্ছে, আমরা জলীয় বাষ্প জল যে আছে আমরা ধরে রাখতে আর পাচ্ছি না, জলটাকে ছেড়ে দিতে হবে, কিছু করার নেই, আমাদের পক্ষে সম্ভব হচ্ছে ধরে রাখা, কারণ তাপমাত্রা খুব কমে গেছে। তখন করলো কি, জলীয় বাষ্প জলটাকে ছেড়ে দিল, এবং যা ছেড়ে দিল সেটা হয়ে গেল কি, এই যে দেখো, উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে বায়ু অতিরিক্ত জলীয় বাষ্পকে আর নিজের মধ্যে আবদ্ধ করে রাখতে পারে না। এই অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ছোট্ট ছোট্ট জলবিন্দু আকারে ভূপৃষ্ঠ সংলগ্ন ঘাস পাতা ইত্যাদির উপর জমা হয় এবং একেই আমরা কি বলি, শিশির বলি। বোঝা গেল? তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, তাপমাত্রা কমতে কমতে শিশিরাঙ্কের নিচে নেমে গেলে জলীয় বাষ্প আর জলকে ধরে রাখতে পারবে না, সে হয়ে যাবে সম্পৃক্ত এবং জলকে সে ছেড়ে দেবে। বোঝা গেল তাহলে শিশির জিনিসটা কি? এরপরে দেখবো আমরা কি না, এই যে দেখো এটা কি দেখতে পাচ্ছি, দেখো রাস্তা একদম আবছা, গাড়ি নিয়ে যাচ্ছে কেউ একজন, রাস্তা পুরো একদম অপরিষ্কার আবছা দেখাচ্ছে, এটা কি বলি আমরা, এটাকে কুয়াশা বলি, তাই না? এটাকে কুয়াশা বলি। তো এই কুয়াশা সৃষ্টি হয় কিভাবে? দেখো আস্তে আস্তে পড়লাম মেঘ, তারপরে শিশির, এরপরে হলো কুয়াশা। কিভাবে সৃষ্টি হয় কুয়াশা? দেখো একটা জিনিস খেয়াল করে দেখবে, যখন কুয়াশা সৃষ্টি হয় তখন কিন্তু বায়ুর মধ্যে বাতাস থাকে না, মানে বায়ু প্রবাহ হয় না। এটা কিন্তু কুয়াশা সৃষ্টি হওয়ার একটা মেন পয়েন্ট। বাতাস কখনো থাকে না বা বায়ু প্রবাহ হয় না। তাহলে কিভাবে সৃষ্টি হচ্ছে? প্রথম পয়েন্ট, বায়ু প্রবাহ থাকা যাবে না। বায়ু প্রবাহ না থাকলে কি হবে, তাপমাত্রা কমার সম্ভাবনা থাকে একটা। এইবার ধরো বায়ু প্রবাহ কোনো একটা জায়গায় না থাকার জন্য ওই অঞ্চলের তাপমাত্রা, নির্দিষ্ট অঞ্চল নির্দিষ্ট একটা জায়গা, সেই অঞ্চলের তাপমাত্রা আমার কমে গেল। আর আমি কি বললাম, তাপমাত্রা কমে গেলে কি হয়, তাপমাত্রা কমতে কমতে যদি শিশিরাঙ্কের নিচে চলে যায় তাহলে কি হয়ে যাবে, বায়ুতে থাকা জলীয় বাষ্প সে আর জলকে ধরে রাখতে পারবে না, তাহলে সেই জলটা কি করবে, ছেড়ে দেবে। এবং সেই জলটা যদি আমাদের ধূলিকণা দ্বারা আবৃত হয়ে কি হয়, কাছাকাছি, যেহেতু আমাদের কি এই যে প্রসেসটা হচ্ছে ভূপৃষ্ঠের কাছাকাছি জায়গায়, ফলে কি হচ্ছে, ধূলিকণা কি করলো, ওই জলটাকে আবদ্ধ করে নিল নিজের মধ্যে যা আবদ্ধ করে নিল, ধূলিকণা ভেসে বেড়াচ্ছে, ফলে কি হচ্ছে, আমি যখন সামনে যাচ্ছি আমাদের সামনে ওই জলীয় বাষ্প এবং ধূলিকণার মিক্সচার একসঙ্গে আমাদের সামনে ঘোরাফেরা করছে, ফলে আমরা যখন গাড়ি চালাচ্ছি বা সামনে যাচ্ছি কিছুই দেখতে পাচ্ছি না, অন্ধকার। আর এই কুয়াশাটা কখন হয়, শীতকালে হয়। কেন হয়, এই সময় বাতাস বা বায়ু প্রবাহ কম হয়। শীতকালে প্রায়শই সকালে কুয়াশা হয়, তাই তো? তাহলে কেন হয়, তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে চলে যায় ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে, ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে চলে গেলে জলীয় বাষ্প কি হবে, সম্পৃক্ত হয়ে যাবে এবং সম্পৃক্ত হয়ে সে জল নিজের মধ্যে ধরে রাখতে না পারলে জলটা কি করবে, ছেড়ে দেবে এবং ওই জলকণা বাতাসের মধ্যে থাকা ধূলিকণার সাথে মিশে গিয়ে কি করবে, কুয়াশার সৃষ্টি করবে। বোঝা গেল তাহলে? এটাই হচ্ছে আমাদের, এইভাবে সৃষ্টি হয় আমাদের কুয়াশা। দেখো
বায়ু প্রবাহের অনুপস্থিতিতে ভূপৃষ্ঠের কাছাকাছি অনেকখানি জায়গা জুড়ে বাতাসের উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে বায়ু তার মধ্যে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয় এবং সম্পৃক্ত জলীয় বাষ্পের কিছু অংশ ঘনীভূত হয়ে ছোট্ট ছোট্ট জলকণা আকারে বাতাসে ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ভাসতে থাকে। একেই বলছি আমরা কুয়াশা। দেখো, তিনটে ক্ষেত্রে কিন্তু আলটিমেট টেম্পারেচার কমছে বা তাপমাত্রা কমছে। তাপমাত্রা কমে শিশিরাঙ্কের নিচে যাচ্ছে, তাহলেই হচ্ছে আমাদের কুয়াশা, তাহলেই হচ্ছে শিশির, তাহলেই সৃষ্টি হচ্ছে মেঘ। বুঝতে পারলে তাহলে কিভাবে হচ্ছে? মেঘ সৃষ্টি হচ্ছে অনেকটা উপরে, বাতাস হালকা হয়ে উপরে চলে গেল, সেখানে করছে কি, সেখানে ঘনীভূত হলো, টেম্পারেচার কমে গেল, ঘনীভূত হলো, ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে ভেসে বেড়াচ্ছে, ওই জন্য মেঘ উপরে দেখা যায়। আর কুয়াশা কি হয়? নিচে ঘনীভূত হলো, ঘনীভূত হয়ে নিচের ধূলিকণাকে আশ্রয় করলো, ফলে কুয়াশা হচ্ছে নিচে আর মেঘ হয় উপরে। আর শিশির কি? ওই সময় ধূলিকণা থাকে না, ফলে কি হয়? একদম ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ার জন্য সঙ্গে সঙ্গে টুক করে মাটিতে পড়ে গেল, ঘাসের ডগায় পড়ে গেল, পাতার উপর পড়ে গেল। বোঝা গেল তাহলে? শিশির, কুয়াশা, মেঘ। খুব ভালো কিন্তু এখান থেকে প্রশ্ন আসে, মেঘ কি, কিভাবে সৃষ্টি হয়, মেঘ সৃষ্টির শর্ত, এরকম কিন্তু আমাদের একটু ভালোভাবে পড়তে হবে, বুঝে বুঝে পড়তে হবে। ঠিক আছে? বুঝে বুঝে পড়তে হবে, না বুঝে বুঝে পড়লে কিন্তু এগুলো বুঝতে পারবে না। এরপরে আমি দেখো তোমাদের মোটামুটি এখান থেকে কিছু কিছু প্রশ্ন নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু একটু রেডি করতে হবে। প্রথমে রয়েছে বরফের টুকরো। দুটো বরফের টুকরোকে একসঙ্গে চেপে ধরলে বরফের টুকরোগুলো জোড়া লেগে যায়। কেন লেগে যায়? কি হয়? দেখো, এবার তোমরা বলবে কি, না স্যার আপনি তো পড়াননি এটা। আমি কিন্তু এই প্রশ্নটা পড়াইনি, কিন্তু থিওরি পড়িয়েছি। কিভাবে? চাপ প্রয়োগ করছি আমি, দুটো বরফকে হাতে রেখে কি করছি? আমি চাপ প্রয়োগ করছি। যখন আমি চাপ প্রয়োগ করছি, বরফের যে সারফেস, যে দুটো সারফেস পরপর লেগে আছে, এই সারফেস বরাবর কি হয়? তাপমাত্রা বেড়ে যায়, এবং তাপমাত্রা যা বেড়ে গেল ওই অঞ্চলের বরফটা গলে গেল, জল হয়ে গেল। গলে যা জল হয়ে যাচ্ছে, এরপর আমি করলাম কি? ছেড়ে দিলাম। যা আমি ছেড়ে দিলাম, চাপটা কি হলো? কমে গেল। যা চাপ কমে গেল, তাপমাত্রা আবার কমে গেল। তাপমাত্রা কমে গেলে কি হচ্ছে তাহলে? আবার সেই যে জলটা তৈরি হয়েছিল, চাপ প্রয়োগের ফলে যে জলটা তৈরি হয়েছিল, সেই জলটা হয়ে যাচ্ছে বরফ, ফলে তারা জোড়া লেগে যাচ্ছে। এরপরে রয়েছে বরফের টুকরো। টুকরোর মধ্যে গর্ত করে, টুকরোর হবে, টুকরোর মধ্যে গর্ত করে জল রাখলে ওই জল বরফ হয় না কেন? করতে হবে। আমি থিওরি পড়িয়েছি, তোমাদের কিন্তু এই থিওরি থেকে এই অ্যান্সারগুলো করতে হবে। একটু ভালো করে কিন্তু মনোযোগ সহকারে পড়লেই কিন্তু এগুলো তোমরা পারবে। ঠিক আছে? বর্ষাকালে ভিজে জামা কাপড় শুকাতে দেরি হয় কেন? এটাও কিন্তু তোমাদের পড়ার মধ্যেই, সবগুলো কিন্তু পড়ার মধ্যে। একটু ভালো করে তোমাদের মন দিয়ে পড়তে হবে, তাহলে কিন্তু অ্যান্সারগুলো পাবে। শীতকালে ঠোঁটে গ্লিসারিন লাগানো হয় কেন? সবাই লাগাই আমরা, কিন্তু কেন লাগাই কেউ জানি না। কি বলবে? ঠোঁট ফেটে যায়, চামড়া শুষ্ক হয়ে যায়, তাই তো এই সমস্ত অ্যান্সার আসবে। এগুলো কিন্তু প্রকৃত উত্তর নয়। তাহলে আসল উত্তর কি? এই যে তোমার চামড়া ফেটে যাচ্ছে, তুমি যদি গ্লিসারিনটা লাগিয়ে দাও, তাহলে কি হচ্ছে? তোমার ঠোঁট কেন ফেটে যাচ্ছে? তোমার ঠোঁটের মধ্যে জলীয় উপাংশের বা জলীয় উপাদানের পরিমাণটা কম। তুমি যখন কি করছো? গ্লিসারিন লাগিয়ে দিচ্ছ, তাহলে কি করছে? গ্লিসারিন থেকেও জলীয় অংশটা নিয়ে নিচ্ছে, আর সূর্য যে আমাদের তাপটা নিয়ে নিচ্ছিল ঠোঁট থেকে, সে করবে কি? গ্লিসারিন থেকে তাপটা নেবে। বোঝা গেল? এগুলো কিন্তু একটু ভালো করে পড়লে, বুঝে বুঝে পড়লে কিন্তু তোমরা এই অ্যান্সারগুলো দিতে পারবে। একই রকমভাবে ভালো শিশির পড়ার শর্ত। শর্ত কি হবে? নিশ্চয়ই বললাম, প্রথম শর্তটা একটা হতেই হবে, তাপমাত্রাকে শিশিরাঙ্কের নিচে নামতে হবে। এটা তো ফার্স্ট শর্ত, প্রত্যেকটা ক্ষেত্রেই হতে হবে। এছাড়াও আরও শর্ত আছে। এগুলো কিন্তু তোমাদের একটু ভালো করে পড়তে হবে, পড়লেই কিন্তু এই অ্যান্সারগুলো দিতে পারবে। বরফের চাই খোলা অবস্থায় রাখলে ধোঁয়া উঠতে দেখা যায় কেন? তাহলে এটা কি বলো? সমস্ত উত্তর তো আমি বলবো না, তোমাদের করতে হবে এগুলো। ঠিক আছে? ভালো করে পড়ো, ভালো করে তুমি যদি ভিডিওটা দেখো, তাহলে কিন্তু এই সমস্ত অ্যান্সার তোমরা দিতে পারবে। ঠিক আছে?
আচ্ছা, আমায় তোমরা একটা কথা বলো, নিশ্চয়ই তোমরা সবাই ডিম সিদ্ধ খেয়েছো, তাই তো? এইবারে আমি যদি বলি যে ডিম সিদ্ধ হতে যেই পরিমাণ তাপ লাগে, অর্থাৎ যে জলটা ফুটছে, তুমি দীঘায় নিশ্চয়ই তোমরা সবাই বেড়াতে গিয়েছো, মোটামুটি যে যাওনি তারা যাবে, ভালো জায়গা, ঠিক আছে? দীঘায় যদি তুমি একটা ডিমকে সিদ্ধ করো তাহলে দেখবে সেই ডিমটা তুলনামূলকভাবে তাড়াতাড়ি সিদ্ধ হচ্ছে। কার তুলনায়? দার্জিলিং। তুমি দার্জিলিংয়ে গিয়ে একটা ডিমকে সিদ্ধ করলে আর তুমি দীঘায় একটা ডিমকে সিদ্ধ করলে, দেখতে পাবে তুমি যখন দার্জিলিংয়ে সিদ্ধ করছো সেখানে কিন্তু তোমার বেশি সময় লাগছে। কেন দীঘায় কম সময় লাগছে, কেন দার্জিলিংয়ে বেশি সময় লাগছে? কারণ মনে রাখতে হবে, যেখানে চাপ কম সেখানে ফুটনাঙ্ক কম, অর্থাৎ দেরি করে ফুটবে। দার্জিলিংয়ে কি আমাদের চাপ কম, সেই জন্য ডিমটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। দীঘাতে চাপ বেশি, সেই জন্য তাড়াতাড়ি ফুটবে। ঠিক প্রেসার কুকারের ভিতরে খেয়াল করো। ঠিক আছে, আজকে তোমার ক্লাস এখান পর্যন্তই। নেক্সট ক্লাসে তোমরা এরই একটা পরের পার্ট নিয়ে আমি এই চ্যাপ্টারটা শেষ করব। ঠিক আছে, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। চলো।